হ্যাঁ আসছি। মরবে বেটা আজ আমার হাতে। কত দেরি করছে আসতে? অনেক তাড়াতাড়ি এসে গেছো তুমি। চলো মাল বের করো। এই এটা কি শুরু করলে তুমি? দাদা 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 কি হয়ে গেল দাদা? সেভেন থ্রি। দাদা 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 কি হলো দাদা? আপনি এভাবে সত্যিটাকে অস্বীকার করতে পারেন না মিস্টার তিওয়ারি। এখানে এই রেকর্ডে যেসব ভিকটিমের নাম রয়েছে আমি সবার সঙ্গে কথা বলেছি, আর তারা বলেছে যে তারা 1 টাকাও কমিশন পায়নি। তাহলে কি আমি মিথ্যে বলছি? সমস্ত পয়সা কি আমার নিজের পকেটে ভরবো? আমি কি করে জানবো? শুনেছি নয়ডায় নাকি আপনি 100 একর জমি কিনেছেন। মিস্টার আচার্য, তুমি এভাবে আমার নামে খারাপ অপবাদ দিতে পারো না। আপনি এত রাগ করছেন কেন মিস্টার তিওয়ারি? আমি তো শুধু আপনাকে এই প্রশ্ন করছি, আর আপনি আমাদের জনতাকে এইটুকু উত্তর তো দিন। ভুল প্রশ্ন করছো তুমি। আমার মতো ব্যস্ত মন্ত্রীকে তোমার চ্যানেলে ডেকে অপমান করা, তোমাকে অনেক মূল্য দিতে হবে মিস্টার আচার্য। এই সেই শয়তান মিস্টার পাঠক যে আমার হাজবেন্ডকে ফাঁসিয়েছে। প্লিজ মিস্টার তিওয়ারি, বিহেভ ইয়োরসেলফ। আপনি ক্যামেরার সামনে রয়েছেন, সমস্ত জনতা আপনাকে দেখছে। সৌরভ আজ পর্যন্ত কাউকে থাপ্পড়ও মারেনি, তাহলে ও কি করে কারোর খুন করবে? আপনার স্বামী সৌরভের স্বয়ং আমিও প্রশংসা করি। প্রতিদিন রাতে ওর অনুষ্ঠানটা দেখি। ওর কেস অবশ্যই লড়ব, কিন্তু তার আগে আমি দেখা করতে চাইব তার সঙ্গে। কি কি ঘটেছিল সেই সময় তার মুখ থেকে শুনতে চাইব। চলুন, এই কেসটার বিষয়ে আপনি যতটা জানেন আমাকে বলুন, আমি লিখে নিচ্ছি। কলমটা কোথায় গেল আমার? আমি তো এখানে রেখেছিলাম। চলো, পেন্সিল দিয়ে চলবে। বলুন। হ্যাঁ, আমি বলছি আপনাকে সব। মিস্টার পাঠক, আমি রাজেশ চক্রধরের সাথে শুধু দেখা করতে গিয়েছিলাম, আর যখনই আমি আমার গাড়িটা পার্ক করলাম আর আমি ওর কাছে গেলাম, ও মরে গেছিল। আমিও লাশটা দেখে ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম। আর তারপর ওখান থেকে আমার গাড়ি নিয়ে বাড়ি চলে গেলাম।
কিন্তু এতটা রাতে এত শুনশান একটা জায়গায় আপনি রাজেশের সঙ্গে দেখা করতে কেন গিয়েছিলেন? আমি জানি না কেন আমি এরকমটা করে ফেলি। যদি যদি কেউ জানতে পেরে যায় না সৌরভ, তাহলে আমি মরে যাব। ওই ব্যাপারটা হলো মিস্টার পাঠক, আমাদের প্রফেশনে এসব হয়েই থাকে। আর ওই নিউজ পাওয়ার জন্য খোচরদের সঙ্গে দেখা করতে যেতেই হয়। আর আর রাজেশ আমাকে বোধহয় কোনো ইম্পর্টেন্ট খবর দিত, কিন্তু ওর কাছে পৌঁছানোর আগেই ওর মৃত্যু হয়ে গিয়েছিল। জানি না ওকে কে মারলো। আমি তো বুঝতেই পারছি না যে এত একটা সহজ সরল কেসের জন্য আমাকে কেন ডাকা হলো। আমার অ্যাসিস্ট্যান্ট হলে উঠতে পারতো। যাই হোক, এখন এসেই যখন গেছি তখন 10 মিনিটের মধ্যে কেস শেষ করে দেবো। ইটস এ সিম্পল কেস, ইওর অনার। 29 জুনের রাতে সৌরভ আচার্য রাজেশ চক্রধর আরোপীকে, সৌরভ আচার্য রাজেশ চক্রধরকে রাস্তার মাঝখানে মানে একটা নির্জন রাস্তায় কোনো অজুহাতে ডাকেন আর ওনাকে খুন করেন। খুন করার পরে সৌরভ আচার্য যখন গাড়ি করে যাচ্ছিলেন তখন রাজেশ চক্রধরের ভাই অশোক চক্রধর ওনাকে যেতে দেখেন, মানে গাড়িটা যেতে দেখেন, আর নিজের হাতের নাম্বারটা নোট করে নেন। আগে হ্যাঁ স্যার, MH048973, এটাই গাড়িটার নাম্বার স্যার। সাদা রঙের গাড়ি ছিল স্যার। আর পুলিশ যখন সৌরভ আচার্যের বাড়ির পাশে ওনার গাড়িটাকে পার্ক করা অবস্থায় পায় তখন ইওর অনার ওনার গ্লাভ বক্স থেকে একটা গানও পাওয়া যায় ইওর অনার। আর এই হচ্ছে সেই গান ইওর অনার। ব্যালিস্টিক রিপোর্ট থেকে যেটা আপনার টেবিলে রাখা আছে তার থেকে এটাই প্রমাণ হয় যে রাজেশ চক্রধরের শরীরের থেকে যে 3টি গুলি চালানো হয়েছে সেটা এই বন্দুকের থেকেই চালানো হয়েছে। আর ফরেন্সিক রিপোর্ট বলছে যে এই গানটাতে যে আঙুলের ছাপ রয়েছে সেটা সৌরভ আচার্যেরই। আর 5 মিনিটের ভিতর আমি এত প্রমাণ পেশ করে দিয়েছি যে কোনো মূর্খও বুঝতে পারবে যে আসল খুনিটাকে। এটাই তো প্রবলেম, ইওর অনার, যে বোকাদের কোনো রকম চিন্তা ভাবনা থাকে না, তারা ভাবে না, এই কারণেই তাদের বোকা বলা হয়। এখানে বোকারা এটা ভাবলো না যে রাজেশ চক্রধর যে একজন সোর্স ছিল, যার কাছ থেকে খবর পাওয়ার জন্য সৌরভ সেখানে গিয়েছিল, সৌরভ ওকে হত্যা কেন করবে? এক মিনিট এই গোপন কথাটা আপনি কি করে জানলেন? আপনাকে কে বলে দিল যে রাজেশ চক্রধর একজন খোঁচর ছিলেন? আমি কেসটা লুটছি, ও আমার মক্কেল। টু দ্য বেস্ট অফ মাই নলেজ আমিও প্রসিকিউটর। টু দ্য বেস্ট অফ মাই নলেজ রাজেশ চক্রধর একটা ডিপার্টমেন্টাল স্টোরে ফুল টাইম চাকরি করতো। আর আমি এমনি বলছি না, প্রমাণও করতে পারি। আর তার জন্য ইওর অনার আমি মীরা, যিনি ওই ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করেন, ওনাকে ডেকে এখানে প্রমাণ করে দেবো। পারমিশন গ্রান্টেড। মীরা দেবী, আপনি রাজেশবাবু সম্বন্ধে যতটা যা জানেন সেটা প্লিজ জজ সাহেবকে বলুন। ইয়োর অনার, আমি আর রাজেশ গোরেগাঁও ইস্টে শপিং ক্যাফেতে একসাথে কাজ করতাম। আমি ক্যাশ কাউন্টারে আরও সিকিউরিটিতে। আমরা গত 4 বছর ধরে একে অপরকে চিনি। আর স্যার, আর আমার মনে হয় না যে ওর মিডিয়া বা পলিটিক্সে কোনো নলেজ আছে। স্যার, আমার একেবারেই মনে হয় না যে ও কোনো চর হতে পারে। আমার মনে হয় যে ও মিথ্যে কথা বলছে। না 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 মীরা দেবী, দেখুন, কাজটা হলো গিয়ে যে চোরেদের যেটা কাজ হয়ে থাকে তারা চুপচাপ কাজটা করে থাকে। হয়তো আপনি সেটা জানেন না, হতে পারে যে ও এই বিষয়টা চর ছিল একজন, আপনি হয়তো সেটা জানতেন না। স্যার, এই সব ব্যাপারে আমি কিছুই জানি না। কারেক্ট। আমি যতদূর জানি ও কোনো চর ছিল না। যতদূর উনি জানতেন ও একজন চর ছিল না, যেখান থেকে উনি কিছু জানেন না। আপনি কি সেখান থেকে কিছু জানেন যেটা আপনি আদালতে প্রমাণ করতে পারেন? করবো তো। করুন। যেতে বলে দিই আগে? বলে দিন। আপনি আসুন। যান। মীরা, আপনি আপনার জায়গায় বসুন গিয়ে প্লিজ। ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। বলুন। স্যার, আমি ওই মেয়েটাকে কোথাও দেখেছি। আচ্ছা, আপনি তো গত সপ্তাহে আমাদের স্টোরে এসেছিলেন আর মেম্বারশিপ ফর্ম ফিল আপ করেছিলেন না তো মীরা দেবী, এর মধ্যে বিশেষ ব্যাপার কি রয়েছে? আপনার স্টোরে তো অনেকেই আসেন যান, উনিও এসেছিলেন, হয়তো কোনো বিশেষ ব্যাপার থাকলে বলুন আমাদের। না স্যার, আমার মনে পড়েছে যে আমি সেদিন ওনার পেমেন্ট রিসিভ করেছিলাম। তো আর উনি চলে যাওয়ার পর রাজেশ আমার কাছে এসেছিল। বিলটা বানিয়ে দিন। कैश पेमेंट और कार्ड पेमेंट? कार्ड। ओके।
এই নিন ম্যাম। থ্যাংক ইউ। এই শোনো, হ্যাঁ বলো। ওই যে মেরুন ড্রেস পরা মেয়েটি শপিং করে গেল, ও কার্ড পেমেন্ট করলো না ক্যাশ পেমেন্ট করলো? কার্ডে। কেন? কিছু না, ও মেম্বারশিপ ফর্ম ভরেছে। হ্যাঁ। আমাকে দাও না প্লিজ। একটা পেন দাও তো আমাকে। রাজেশ, এটা কি করছো তুমি? কোনো কাস্টমারের নাম্বার এভাবে? তুমি তোমার কাজ করো না মীরা, নাম্বারের লেনদেন তো চলতেই থাকবে। আগে হ্যাঁ, আমি লাস্ট উইক শপিংয়ে গিয়েছিলাম আর আমি ওখানকার মেম্বারশিপের ফর্মও ভরেছিলাম, কিন্তু আমার ঠিক করে মনে নেই যে ওখানে কাউন্টারে যে মেয়েটা ছিল ওটা মীরাই ছিল। না, ওই যে মেয়েটি ছিল কাউন্টারে, মীরা, ও এইমাত্র আদালতে বক্তব্য রেখেছে যে আপনার মেম্বারশিপ ফর্ম থেকে আপনার টেলিফোন নাম্বার নিয়েছিল রাজেশ। আমি এই কারণে জিজ্ঞেস করছি জয়সওয়াল বাবু, এইভাবে তাকাবেন না আমার দিকে। সুন্দর দেখতে, তাই হামেশাই ক্যাফেতে হয়ে থাকে যে যখন মেয়েরা সেখানে আসে ছেলেরা নাম্বার নিয়ে মেয়েদের ফোন করে থাকে। আপনাকে কি কখনো ফোন করেছিল রাজেশ? না, আমার কাছে এরকম কোনো ফোন আসেনি। কেন? তাছাড়াও সেদিন আমি ফর্মে আমার হাজবেন্ডের নাম্বার লিখেছিলাম, কারণ আমি আমার নাম্বার চেঞ্জ করছিলাম। ইয়োর অনার, পাঠকবাবু, সৌরভ আচার্যকে রাজেশ শুধু ফোনই করেননি, ওনার অফিসে দেখাও কিন্তু করতে গিয়েছিলেন। আর আমি কিন্তু এমনি বলছি না, প্রমাণও করতে পারি। আর তার জন্য আমি এখানে কাঠগড়াতে ময়ঙ্ককে ডাকতে চাইছি। ময়ঙ্ক বাবু, বলুন তো, রাজেশকে কবে আপনি অফিসে দেখেছেন? ওই যেদিন সৌরভ সিদ্ধান্ত তিওয়ারির ইন্টারভিউ নিয়েছিল তার একটু পরেই। ওয়েল ডান সৌরভ, তুমি কি করলে মিনিস্টারকে নিয়ে? গুড গাটস। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে আজ পর্যন্ত কত লোকের 12টা বাজিয়েছে। থ্যাংক ইউ বস। কনগ্রাচুলেশনস গাইস। সৌরভ আমার চ্যানেলের মহারানা প্রতাপ, সবার লিডার আর সবসময় এক কদমে এগিয়ে। কারোর হুমকিতে কিন্তু তুমি ভয় পেও না। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। সৌরভ স্যার, আপনার সঙ্গে কোনো রাজেশ চক্রধর দেখা করতে এসেছেন? হ্যাঁ, ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। সৌরভ স্যারের কেবিন ওইদিকে। ঠিক আছে। সরি, মাফ করবেন। তারপর রাজেশ চক্রধর সোজা সৌরভের কেবিনে চলে যায়, আর তারপর দুজনের মধ্যে কি কথা হয়েছে আই ডোন্ট নো। আই নো। কিন্তু ডেফিনেটলি ও কোনো ইনফর্মার ছিল না, অন্য কেউ ছিল, এইটুকু তো আমি 100% বলতে পারি। মিস্টার সৌরভ আচার্য, আপনি মিস্টার রাজেশ চক্রধরের ব্যাপারে আরো কিছু সত্যি বলতে চান আদালতকে, যেটা আদালত এখনো জানে না? ইয়োর অনার, যতদূর আমি জানি রাজেশ একজন খোচর ছিল। মিথ্যে বলছেন আপনি, পরিষ্কার মিথ্যে। আপনি একজন খোচরের সাথে দেখা করতে গিয়েছিলেন গাড়িতে গান নিয়ে আর ব্যাগে 10 লাখ টাকা নিয়ে। এমন কি খবর দেওয়ার ছিল? আর কি খবরটা দেয়নি ও যে আপনার রাগ হয় আর আপনি সেই কারণে ওকে মেরেই ফেলেন? অবজেকশন ইয়োর অনার। ইয়োর অনার, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে পুলিশ যখন ওনার বাড়িতে তল্লাশি নেওয়ার জন্য গিয়েছিল তখন একটা ব্যাগ পেয়েছিল। পাঠক সাহেব, এই ব্যাগটা, আর এই ব্যাগটা যাতে 10 লাখ টাকা ছিল। আপনি এটা জানেন না জয়সওয়াল বাবু যে এর মধ্যে একটা আশ্চর্যজনক বিষয় রয়েছে। রাখুন এটাকে। ইয়োর অনার, এই নোটগুলো সিরিয়াল নাম্বার পরীক্ষা করার পর এটা জানতে পারা গিয়েছে যে এর মধ্যে 7 লক্ষ টাকা সৌরভের অ্যাকাউন্ট চার্টার্ড ব্যাংক থেকে বের করা হয়েছে, কিন্তু বাকি 3 লক্ষ টাকা মিস রূপাল প্যাটেলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বের করা হয়েছে। আমি জানতে চাইবো ওনাকে এখানে ডেকে যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বের করা 3 লক্ষ টাকা সৌরভের ব্যাগে এলো কিভাবে। এই 3 লক্ষ টাকা আপনি আপনার ব্যাংক থেকে বের করেছিলেন, এই কথাটা কি ঠিক? আগে হ্যাঁ। এটা বলুন যে আপনার ব্যাংক থেকে বের করে নেওয়া টাকা সৌরভের কাছে কিভাবে পৌঁছে গেল আর কেন পৌঁছলো? অ্যাকচুয়ালি সৌরভ আমার থেকে ওই টাকাটা ধার নিয়েছিল, আর সেম ডে 29 জুনে।
কিছু কাজ নিয়ে কথা বলার জন্য আমি ওর ক্যাবিনে গেছিলাম। সৌরভ, সন্ধেবেলা নিউজ ডিবেটের জন্য আমি কিছু ফ্যাক্টস জোগাড় করেছি, ডিসকাস করার ছিল তোমার সাথে। রূপল প্লিজ, হ্যাঁ আমাকে 2-3 দিনের জন্য ছেড়ে দে। তোর যা কাজ আছে বসের সাথে মিলে হ্যান্ডেল করে নে। কিন্তু তুমি এত চিন্তিত হয়ে আছো কেন? এনি প্রবলেম? হ্যাঁ রে, একটা প্রবলেম আছে। যাই হোক, ছেড়ে দে। কাম অন, বলো, মেবি আই ক্যান হেল্প ইউ। ওকে রূপল, তুই আমাকে 3 লাখ টাকা দিতে পারবি? আর্জেন্ট রিকোয়ারমেন্ট। আমি তোকে পরের মাসে ফেরত দিয়ে দেবো। ও ব্যাপারটা হলো যে আমার ওয়াইফের মাদার আইসিইউতে ভর্তি, আর ওনারই চিকিৎসার জন্য আমাকে বেনারসে টাকা পাঠাতে হবে। ওকে, ঠিক আছে, আইল গিভ ইট টু ইউ। থ্যাঙ্কস। আমি সৌরভকে সেই দিনই আমার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা বের করে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ সকালে যখন আমি আদালতে আসছিলাম তো বাইরে প্রেমিসেসে সৌরভের বউয়ের সাথে দেখা হলো। হে সঞ্জনা, হাই, কেমন আছে তোমার মা এখন? মা তো একদম ঠিক আছে। কেন, কি হয়েছে? আরে আইসিইউতে ভর্তি ছিলেন না? না, আমার মা একদম ঠিক আছে। কে বলেছে তোমাকে? আই এম শিওর কেউ মজা করেছে। আধ ঘন্টা আগে আমার মায়ের সাথে কথা হয়েছে, কিন্তু যখন সঞ্জনা নিজে বলছে যে ওর মা একদম ঠিক আছে, তাহলে সৌরভ আমাকে মিথ্যে কথা বলে 3 লাখ টাকা কেন চাইলো? পাঠকবাবু, চিন্তা হচ্ছে আপনার জন্য। আসলে আপনি তো সত্যির ঢাকটা বাজানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট একেবারে আপনার মিথ্যের ঢোলটা বাজিয়ে রেখে দিল। ব্যান্ড বেজে গেছে আপনার কেসের। ঘন্টা বেজে গেছে জয়সওয়াল বাবু। লিভ টু ফাইট অ্যানাদার ডে। এই আদালত কাল পর্যন্ত মুলতুবি রইল। কি করছিস তুই? স্যার, আমার বাইকের চাবি স্যার। অবাক ব্যাপার, কখনো পেন হারিয়ে যাচ্ছে, কখনো বাইকের চাবি। কে জানে কোথায় হারিয়ে গেল। পাঠক স্যার, আগে আপনার চেক। আরে না, এটার কি দরকার ছিল? কেসটা তো এখনো আপনার পর্যন্ত। প্রথম হিয়ারিং এর ফিস। থ্যাংক ইউ। স্যার, বাইকের চাবিটা পাচ্ছি না। আমি পেয়ে গেছি, বলুন। কি হয়েছে স্যার? সঞ্জনা কি কম টাকা চেক দিয়েছে? না, টাকা তো ঠিকই দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা সংকেতও দিয়েছে। হ্যাঁ, এবার এই ডায়েরিতে আমার যা লেখালেখি রয়েছে, আর এই চেকের এই খামের ওপর যে লেখা রয়েছে সঞ্জনা দেবীর, সেটা ওই কালি দিয়ে লেখা হয়েছে, ওই কলম দিয়ে, যেই কালির ব্যবহার আমি করে থাকি সেন্টার ফ্লোরিডায়। স্যার, আর আপনার পেন তো অফিস থেকে গায়েব হয়ে গেছিল। হ্যাঁ, সেটার অর্থ হলো, মানেটা দাঁড়ায় যে ওই কলমটা সঞ্জনা দেবী নিয়ে নিয়েছিল। আর ওই দিন আদালতে তুই সঞ্জনা দেবীর ঠিক পাশেই বসেছিলি যখন তোর বাইকের চাবিটা হারিয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, আমার পাশে বসেছিল। এটার মানে হলো, একটা কাজ কর, এটার পেছনে গল্পটা ঠিক কি সেটা জানার জন্য তোকে সঞ্জনার বাড়িতে যেতে হবে একবার। আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা মিথ্যার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আমি নিজেই আশ্চর্য। আমি জানি না কেন রাজেশ আমার সিমিলার নাম্বার নিল। কি কাজ থাকতে পারে ওর? আর আমার মনে হয় না যে রাজেশ সৌরভকে কোনো কল করেছিল, কারণ এরকম যদি কোনো ফোন আসতো তাহলেও আমায় নিশ্চয়ই বলতো। কিন্তু সৌরভ আমাকে এরকম কোনো কথা বলেনি। আমি বলছি না এই সমস্ত প্ল্যান ওই মিনিস্টারের। আপনি একদম টেনশন নেবেন না, সতীটা শিগগিরই সামনে চলে আসবে। সঞ্জনা দেবী, আপনার বাড়িতে চিনি আর চা পাতা আছে তো? অফকোর্স।
ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু চা খাওয়াবেন? শিওর। ক্লিপ্টোমেনিয়া, তার মানে চুরি করা তো। আমার স্ত্রী একজন ক্লেপ্টোম্যানিয়াক। ওর ছোটখাটো জিনিস চুরি করার অভ্যেস রয়েছে, কিন্তু এগুলো লোভের জন্য করে না। জানি না, এক ধরনের রোগ এটা। সৌরভ, তোমার পছন্দের পায়েস বানিয়েছি। এই চামচটা, এরকম চামচ তো আমাদের ঘরে ছিল না। সেই রাতে যখন আমরা ডিনার করতে গেছিলাম ক্লাসিক হোটেলে, সেখানে দেখেছিলাম এরকম একটা চামচ। না সৌরভ, ওই যে পাশের বাড়িতে ওরা আছে না, আমি চেঞ্জ করে দিচ্ছি। তুমি এই চামচটা চুরি করেছো না সঞ্জনা? ড্যাম ইট সঞ্জনা, কবে তুমি এসব অভ্যেস ছাড়বে? কবে যাবে তোমার এই চুরি করার রোগটা, বলো তো? সরি, আই এম রিয়েলি সরি। আমি নিজেও জানি না যে আমি এরকমটা কি করে ফেলি। জানি আমি এটা ভুল, চুরি হয় এটা, কিন্তু জানি না আমার হাত কেন। তুমি কি জানো তোমার এই অভ্যেসের জন্য না আমি সরি সৌরভ, আমি জানি না কেন আমি এরকমটা করে ফেলি। 1 বছর ধরে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। আমি জানি যে তুমি আমার জন্য কতবার এম্বারেসড হয়েছো। তোমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে আমায় ছেড়ে দিত। যদি কেউ জানতে পেরে যায় না সৌরভ, তাহলে আমি মরে যাব আমি লজ্জার চোটে মরে যাব আমি বাঁচতে পারবো না, মরে যাব আমি। এরকম কেন বলছো সঞ্জনা? জাস্ট রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। কেউ কিচ্ছু জানতে পারবে না, ওকে? কেউ কিচ্ছু জানতে পারবে না, আমি আছি। রিল্যাক্স। আমি সঞ্জনাকে কথা দিয়েছিলাম যে ওর এই চুরি করার ঘটনাটা আমি পৃথিবীর কাউকে জানতে দেব না, ওকে কখনো লজ্জা পেতে দেব না। আর এই জন্যই আমি আদালতে আর আপনাকে মিথ্যে বলেছিলাম। না, সেটা তো ঠিক আছে, কিন্তু এইটার রাজেশের এই হত্যার কেসের সঙ্গে কি সম্পর্ক রয়েছে এটা বুঝতে পারছি না আমি। এটাও আমি আপনাকে বলছি মিস্টার পাঠক, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আপনি আমার স্ত্রীর চুরি করার ব্যাপারটা দয়া করে কাউকে বলবেন না, প্লিজ মিস্টার পাঠক। প্রথমে সত্যিটা বলো, আমাকে আমার কাজ করতে দাও। এবার বলো সত্যিটা কি?
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ডক্টর প্লিজ প্লিজ আমায় সাহায্য করুন। আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। আমি জানি এটা অন্যায়, কিন্তু আপনি বোঝার চেষ্টা করুন। আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি এবার কোথায় যাব? প্লিজ ডক্টর। দেখুন, আমাদের ক্লিনিকে এইসব হয় না, আর আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। সরি, আই এম ডিস্টার্বিং ইউ। নট এট অল, হ্যাভ আ সিট প্লিজ। থ্যাংক ইউ স্যার। টেল মি। বস, এই সৌরভের জানি না কি হবে, ফাঁসি না যাবজ্জীবন। কিন্তু আমাদের তো আমাদের শোয়ের ব্যাপারে 200% ভাবতে হবে। আর বিশেষ করে 9টা নিউজ ডিবেট, যার এত ভিউয়ার্স, তার জন্য নতুন হোস্ট কে হবে সেটা ডিসাইড করতে হবে। এত টেনশন কেন নিচ্ছ মাইক? হোস্ট তো আমাদের সামনেই আছে। সে মাইক, 9 o'clock যে ডিবেট শোটা আছে সেটা এখন থেকে রূপাল হোস্ট করবে। মি? ও মাই গড! ইয়েস! কনগ্রাটস রূপাল। থ্যাংক ইউ মিস্টার দেশাই। প্লেজার। কংগ্রাটস। থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা জীবন বীমার লোকজন বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজেশের সব কিছু তো আমি ছাড়া ওর আর কেউ নেই। হ্যাঁ, তো কবে আসছেন আপনারা বিমার টাকাটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। জিও ভাই, তুই উপরে গেলি তো গেলি, কিন্তু নিচে আমায় সেট করে গেলি। তুই চিন্তা করিস না, তোর শ্রাদ্ধ আমি ভীষণ ধুমধাম করে রীতিনীতি মেনে তারপরেই করব, যাতে তোর আত্মাও কোনো একটা সেট হয়ে যায়। হ্যাঁ, দারুণ ব্যাপার না? ইওর অনার, এই মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি কিছু জিনিসপত্র আদালতের সামনে নিয়ে আসতে চাইব। পারমিশন গ্রান্টেড। এই আমার কলম, আর এই আমার সহায়কের হারিয়ে যাওয়া বাইকের চাবি। মিস্টার পাঠক, প্লিজ প্লিজ আপনি কিছু বলবেন না। আমাকে বলতে দিন স্বরূপবাবু। সত্যিকে লুকিয়ে কখনো কারোর কোনো লাভ হয়নি, আর আমি এখানে আপনার আর আপনার স্ত্রীর ভাবনা চিন্তাকে কোনো রকম আঘাত করতে চাই না, শুধুমাত্র সত্যিটাকে বাইরে নিয়ে আসতে চাই। ট্রাস্ট মি। বাস্তবে ওনার স্ত্রী সঞ্জনা দেবীর একটা রোগ রয়েছে, ক্লেপ্টোমেনিয়া। ওনার জিনিসপত্র চুরি করা তো বলতে পারবো না ইওর অনার, নিয়ে নেবার একটা রোগ রয়েছে নিজের মনে করে। আর ইওর অনার, এই ইওর অনার ডক্টর মেহুল শুক্লা, তার এই প্রেসক্রিপশন যেখান থেকে সঞ্জনা দেবী চিকিৎসা করতেন, সেটা এই বিষয়ের একটা প্রমাণ। যেটা আপনার প্রমাণকে আমি সম্মান করি পাঠকবাবু, কিন্তু ওনার নিজস্ব অসুস্থতার কথা শুনিয়ে আপনি কেসটাকে কেন বিভ্রান্ত করতে চাইছেন? কেননা এই কেসটার শুরু এই রোগটার কারণেই হয়েছিল জসওয়াল বাবু। সম্ভবত আপনার এই বিষয়টা সম্বন্ধে কোনো রকম ধারণা নেই হয়তো, যে এই কেসটা সেই দিন শুরু হয়েছিল যেই দিন সঞ্জনা দেবী শপ অ্যান্ড ক্যাফেতে গিয়েছিলেন, সেখানে ভাউচার বানিয়েছিলেন তিনি, সেখানে এগ্রিমেন্ট, আর সেখান থেকে উনি আতরের শিশিটা চুরি করে তার ব্যাগে রেখেছিলেন। আর সঞ্জনা দেবীর এই চুরিটা রাজেশ চক্রধর বাবু ধরে ফেলেছিলেন, যিনি ওই সময় নিরাপত্তা রক্ষীদের ঘরে ডিউটিতে ছিলেন। তো এই ঘটনার পেছনে ইওর অনার যেরকমটা মীরা দেবী তার বক্তব্যে বললেন,
রাজেশ বাবু ওনার মেম্বারশিপ ফর্ম থেকে সেই নাম্বারটা নিলেন, ওনাকে ফোন করলেন, কিন্তু যেহেতু এই নাম্বারটা সৌরভ বাবুর ছিল, রিংটা ওনার ফোনে হতো। হ্যালো, কেমন আছেন স্যার আপনি? দেখা করার ছিল। কে আপনি? কি কাজ? কাজটা তো আপনার স্যার, আমার নয়। আমার কাজ? আরে স্যার আপনি একবার দেখা তো করুন, কতগুলো ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাকে। আরে স্যার বেশি ভাববেন না, আমার সঙ্গে দেখা না করলে না খুব পস্তাতে হবে। ব্যাস এটুকুই স্যার, অনেক কাজ পড়ে আছে। তাড়াতাড়ি বলুন কোথায় আসবো? মিট মি ইন দ্য অফিস। এরপরে রাজেশ সৌরভের সঙ্গে দেখা করতে তার অফিসে পৌঁছলেন। বাই গড, আমি আপনার খুব বড় ফ্যান, রোজ টিভিতে দেখি। দারুণ বলেন আপনি, খুব ভালো লাগে। বলুন কি স্টিং অপারেশন দেখাতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেক সময় লোকজন আমাদের কাছে নকল টেপ নিয়ে চলে আসে টাকা পয়সা কামানোর চক্করে, সো বি কেয়ারফুল। নকল কিছু নেই, সব কিছু আসল, কিন্তু যদি বসে দেখাতে পারতাম খুব ভালো লাগতো। হ্যাভ আ সিট। আপনার ল্যাপটপে সিডি চলে? আগে হ্যাঁ। এটা একটু চালান। কিন্তু কি আছে এর মধ্যে? আরে স্যার সবকিছুই যদি বলে দিই তাহলে দেখতে মজা পাবেন না, আপনি নিজেই দেখে নিন। লাইভ স্টিং অপারেশন। চমকে গেলেন না জার্নালিস্ট বাবু? আপনার মতো সম্মানীয় একজন ব্যক্তির স্ত্রী যদি এরকম খারাপ কাজ করে তাহলে ধাক্কা তো লাগবেই, আর তাও 1000 ওয়াটের। আরে ছাড়ুন মশাই, এসব নিয়ে আমি কি করব? আপনার থেকে বেশি নেব না, কারণ আপনি একজন গণ্যমান্য রিপোর্টার। তাহলে স্রেফ 10 লাখ। 10 লাখ 2 দিনের মধ্যে দিয়ে যাবেন, আর এই সিডিটা নিয়ে যাবেন। ওকে? বদমাস, তুই আমায় ব্ল্যাকমেল করবি? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। আরে না 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 না, পুলিশ ডাকার কি দরকার আছে? তাহলে এটা, এই স্টিং শুধু তোমার চ্যানেলেই নয়, দেশের সমস্ত চ্যানেলে চলবে। কিরকম বদনাম হবে আপনার, তাই না? ভালো লাগবে, লোক কি বলবে? একজন বড় মিডিয়া রিপোর্টারের স্ত্রী ছোটখাটো দোকান থেকে পারফিউম চুরি করে, এটা ভালো কথা নয়। এই যে পারফিউমের সুগন্ধ না তোমার ক্যারিয়ারকে একদম শেষ করে দেবে। এই যে সারা দিন তুমি নেতা মন্ত্রীদের সঙ্গে এইসব যে প্রশ্ন উত্তরের পর্ব করো না, ওনারা তো তোমার ব্যান্ডই বাজিয়ে দেবেন। স্রেফ 10 লাখের প্রশ্ন, 10 লাখের। জোর জবরদস্তি করছি না, যদি আপনি বলেন তাহলে আমি এখান থেকে চলে যাব, রিভার্স গিয়ার দিয়ে এখান থেকে চলে যাব, ঠিকই সোজা যাব মন্ত্রী তেওয়ারিজির কাছে। আর উনি এমনিতেই আপনার উপর রেগে আছে, আর উনি তো এই সিডি 20 লাখেও নিতে রেডি হয়ে যাবেন। ভেবে নাও, ভেবে নাও, কোনো তাড়াহুড়ো কিছু নেই। 10 লাখ নাকি ক্যারিয়ারে লাভ? ইওর অনার, সৌরভ বাবুর তার ব্যবসা থেকে বেশি নিজের স্ত্রীকে নিয়ে চিন্তিত ছিলেন। এই কারণে রাজেশ বাবুর ব্ল্যাকমেলের জন্য তিনি তার যাবতীয় পয়সা সেখানে দিতে রাজি হলেন। 10 লক্ষ টাকা দিলেন। টাকাটা জোগাড় করতে ওনার 3 লক্ষ টাকা কম পড়ছিল, যে টাকাটা উনি রূপল দেবীর কাছ থেকে ধার নিলেন। অর্ডার অর্ডার। ভেরি গুড পাঠক বাবু, এই গল্পটা এতটাই যখন বলে দিলেন তাহলে ক্লাইম্যাক্সটাও বলে দিন না প্লিজ। বোধহয় ক্লান্ত হয়ে গেছেন। আমি বলে দিচ্ছি, আপনি সিনিয়র বলে কথা। ইওর অনার, আমরা এতক্ষণে এটা বুঝতে পারছিলাম না যে সৌরভ বাবু রাজেশ বাবুকে খুনটা করলেন কেন, কিন্তু এখন তো সেটাও জানা হয়ে গেছে। মোটিভ অফ মার্ডার ক্লিয়ার হয়ে গেছে ইওর অনার। আমি কাউকে খুন করিনি ইওর অনার। আমি তো রাজেশকে 10 লাখ টাকা দিয়ে সিডিটা নিতে গিয়েছিলাম, কিন্তু ওখানে পৌঁছানোর আগেই রাজেশ মরে গিয়েছিল। মিথ্যে বলছেন আপনি। খুন টুন কিছুই হয়নি, কারণ খুন আপনিই করেছেন। খুনি আর কেউ না, আপনি, কারণ আপনার গাড়িরই গ্লাভ বক্স থেকে এই গানটা পাওয়া গেছে। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন ওভাররুলড।
ইয়র কারোর গাড়ি থেকে হত্যার অস্ত্র পাওয়া গেলে সে হত্যাকারী বলে প্রমাণিত হয়ে যায় না? আচ্ছা, তাহলে পাঠকবাবু আপনার এই যে ক্লায়েন্ট তিনি যদি মুক্তিপণের টাকাই দিতে যান তাহলে নিজের গাড়িতে গান নিয়ে কেন ঘুরছিলেন, তাও মার্ডার ওয়েপন কেন? ওটা আমি আপনাকে বলছি ইওর অনার। ওই গানটা আমার প্রোটেকশনের জন্য রেখেছিলাম, কারণ একটা ইন্টারভিউর পর থেকে আমার কাছে হুমকি দেওয়া কল আসছিল। হ্যালো, সৌরভ আচার্য, তুমি তেওয়ারি ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিয়ে ভালো কাজ করনি। অনেক চর্বি জমে গেছে না? কি বলছো? ওটা জেনে তুমি কি করবে? শুধু এটুকু জেনে নাও, তুমি যে তেওয়ারি ভাইকে অপমান করেছ তার দাম তোমাকে মেটাতে হবে, আর তাও সুদ সমেত তোমাকে বদলা নেব। আরে আমার কথা তো শোনো। আর শুধু একবার নয়, 2-3 বার আমাকে হুমকি দিয়ে কল এসেছিল। নর্মালি এসব কলকে আমি ভয় পাই না, কিন্তু যখন আমার বসের সঙ্গে আমি কথা বললাম তখন, তাহলে কি করবো মিস্টার দেসাই? চুরি পরে বাড়িতে বসে থাকবো? সেটা আমি কখন বললাম সৌরভ? কিন্তু তুমি আমি এই গানটা নিয়ে কি করবো মিস্টার দেসাই? কি করব মানে কি? তুমি নিজেকে রক্ষা করবে সৌরভ। তোমার কাছে থ্রেটনিং কলস আসছে, তোমার উপর আক্রমণ হতে পারে, আর এমনি তো তুমি লেট নাইট করে বাড়ি ফেলো। প্লিজ কিপ ইট। থ্যাঙ্কস। আর তারপরে আমি গানটা কারের গ্লাভ বক্সে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে বাড়ির ভিতরে আর অফিসের ভিতরে আমার কোনো বিপদ নেই। এখানে যে আপনার বিপদ আছে জানেন? যাকে ছাড়ুন, আপনি মানে গান যখন রাজেশের সঙ্গে দেখা করতে যান তখন গানটাকে ড্যাশবোর্ডে মানে গ্লাভ বক্সে রেখেছিলেন, ঠিক? হ্যাঁ হ্যাঁ। আর তারপরে আপনি গাড়ি থেকে নেমে হেঁটে রাজেশের সঙ্গে দেখা করতে গেলেন। তো আমার হাতে বন্দুক ছিল না, শুধু ব্যাগ আমার হাতে ছিল। গান ছিল না, ব্যাগটাই ছিল, তাই তো? হ্যাঁ। তাহলে মেনে নিচ্ছি আপনার কথা, মেনে নিচ্ছি, কোনো ব্যাপার না। কিন্তু গাড়ি থেকে যখন নামেন তখন তো গাড়িটাকে লক করেই ছিলেন, ওই যে রিমোট কন্ট্রোল হয়, চিচু চিচু। গেট লক করেছিলেন। আর আপনি যখন গাড়িটাকে লক করে রাজেশের কাছে পৌঁছান তখন দূরত্ব কতটা ছিল? এই প্রায় 2-2.5 মিনিট লেগেছিল ওখানে পৌঁছাতে। ঠিক ঠিক, পারফেক্ট। আর যখন আপনি ওখানে পৌঁছান রাজেশের কাছে ততক্ষণে উনি অলরেডি মরে গেছেন। আগে হ্যাঁ, এটাই তো আপনার ভুল। খুনি তো আপনি ছাড়া কেউ খুন করতেই পারে না ইওর অনার, এটা লজিকের কথা। যে খুনি যদি অন্য কেউ হতো, উনি যেমন বলছেন যে গাড়িটাকে লক করে উনি রাজেশের কাছে যাচ্ছিলেন, তাহলে খুনি যদি অন্য কেউ হতো তাহলে উনি যাওয়ার পরে খুনি ওনার গাড়ির কাছে যেত, কাজ বা লক ভাঙতো, গ্লাভ বক্স খুলতো, গান বার করতো, আর ইনি যদি রাজেশের কাছে যাওয়ার আগে সে পৌঁছে যেত, গুলি চালিয়ে দিত, হত্যা করে বসতো। কিন্তু এরকম তো হয়নি। কারণ যতক্ষণে সবার আগে এই ভদ্রলোক সেখানে চলে গিয়েছিলেন ইওর অনার, আর নিজের কাজ সেরে ফেলেছিলেন। না, আমি এরকম কিছুই করিনি। আরে তাহলে শুধু দুই মিনিটের ভিতরে আপনি কি করে ওখানে পৌঁছন? সেখানে কি কোনো ইনভিজিবল ভূত ছিল যে উঠতে উঠতে এলো, আপনার গাড়ির কাজ খুলে ড্রপ বক্স বার করে, গান বার করে, উড়ে উড়ে ফেরত যায়, তারপরে গুলিও চালিয়ে দেয়? এরকম হয় নাকি? হ্যাঁ দেখুন, আরে আমি কি দেখবো? আপনি দেখতে পাননি যে কে ছিল ওই লোকটা যে গুলি চালিয়েছিল? আরে দেখেননি, ছেড়ে দিন, কোনো ব্যাপার না। ইনভিজিবল ভূত ছিল, কিন্তু গুলি চললো আর আপনি তার আওয়াজটাও শুনতে পেলেন না? হ্যাঁ, আরে মিথ্যে বলছেন। আর কত বোকা বানাবেন সবাইকে, আর কত মিথ্যে গল্প বানাবেন? আমি মানছি যে গানটা কারের গ্লাভ বক্সে ছিল, কিন্তু আমি জানি না যে ওই গানটা দিয়ে খুন কি করে হলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি, আমি জানি কিভাবে খুনটা হয় ইওর অনার। খুব সিম্পল ব্যাপার। রাজেশ একে ভয় দেখিয়েছিল, ব্ল্যাকমেল করেছিল, যদি এর সিডি লাগে তাহলে 10 লাখ টাকা দিক। এর রাগ হয়, রাগ তো হওয়ারই কথা, কিন্তু রাগ কি হয়েছিল না হয়নি? চুপ করে আছেন মানে রাগ হয়েছিল। কিন্তু ওনার যে স্ত্রী, তার অসুখটাকে লুকাবার জন্য উনি সেখানে যান, রাজেশকে টাকা দেওয়ার জন্য সেখানে যান, কিন্তু এনার ভিতরের যে রাগটা ছিল সেটাকে উনি লুকাতে পারেননি ইওর অনার।
আর রাজেশ চক্রধরকে খুন করেন এন্ড অফ কেস। আপনি আপনার রায় শুনিয়ে দিন ইওর অনার। হ্যাঁ বলুন, বিষয়টা তো দুশ্চিন্তার বটে। এই মায়াঙ্ক আর তিওয়ারির মধ্যে ঠিক কি বিষয় হতে পারে? কিছুক্ষণ আগেই একটা ন্যাশনাল চ্যানেলে তিওয়ারি সৌরভকে প্রাণে মেরে ফেলার একটা হুমকি দিয়েছিল। কি মনে হয় তোর? কোথাও এরকমটা নয় তো মায়াঙ্কের সহায়তা নিয়ে তিওয়ারি এই খেলাটা খেলে যাচ্ছে? স্যার আমারও এটাই মনে হয়। স্যার আর একটা কথা, সৌরভের জায়গায় ওর বস সিদ্ধার্থ রূপলকে প্রমোট করেছে। এখন ওনার চ্যানেলে লিডিং রিপোর্টার রূপল। হ্যাঁ মা, খুব বড় ব্রেক পেয়েছি আমি। এবার তুমি দেখো আমি কি করে বাবার নাম উজ্জ্বল করি। বাস একবার। 1 মিনিট মা, দরজায় কেউ এসেছে, আমি তোমাকে 1 মিনিটে ফোন করছি। ঠিক আছে। হ্যালো, উপহার পেলে আমার? কে তুমি? জেনে কি করবে? শুধু 25 লাখ টাকা নিয়ে রাত্রি 10টার সময় জগার্স পার্কের পিছনে কস্টা ভিলায় চলে এসো, না হলে সিডিটা। কে তুমি যে আমাকে ব্ল্যাকমেল করছো? এই সিডিটা তো রাজেশের কাছে ছিল, আর ও তো মরে গেছে। কিন্তু ধান্দা আজও বেঁচে রয়েছে। সময় চলে এসো টাকাটা নিয়ে, না হলে তোমার এই ভুল কাজে সিডিটা ঠিক হাতে পৌঁছে যাবে। তো এটার মানে এটা হলো যে সৌরভের এই কাণ্ডতে অভিযোগ আসার পর সবথেকে বেশি লাভ রূপলের হয়েছে। আর রূপল চট করে ওকে 3 লক্ষ টাকা ধারও দিয়ে দিল। এটা কি ঘটনা বুঝতে পারছি না। এক হাতে রূপল আর দ্বিতীয় হাতে তিওয়ারি আর মায়াঙ্ক। কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। খেলা তো এবার শুরু হলো, নিউ গেম।